উফ, এইবার এমন একটা দাও মারবো না যে কৃষ্ণচন্দ্র কেঁদে কুল পাবে না। কিন্তু সেটা একমাত্র সফল হবে যদি কৃষ্ণনগরের মন্ত্রী আমাদের পাশে থাকে। আরে ও তো মোহর ছাড়া আর কিছুই চেনে না, ওকে খবর দিয়েছি এক্ষুনি এলো বলে। রাজামশাই, কৃষ্ণনগরের মন্ত্রী এসেছেন। ওকে ভেতরে পাঠিয়ে দাও। প্রণাম খাম্বাজরাজ। এ কি রানীমা, আপনি? আমি তোমাদের কৃষ্ণনগরের রানীমা নই, আমার নাম ললনা। আমি হরেক রকমের গলায় কথা বলতে পারি। এটা আমার আসল গলা। ওরে বাবা রে বাবা রে বাবা, আপনি তো প্রতিভার জলজ্যান্ত রূপ। একে আপনি কোথা থেকে পেলেন খাম্বাজরাজ? বেশ কিছুদিন আগে একটা যাত্রা দেখতে গিয়ে ললনার সাথে পরিচয় হয়। ওর ব্যাপারে সবকিছু জানার পরে আমার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। তাই আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, তাই তো? একদম তাই। আমার একটা পরিকল্পনা আছে। ছলে বলে কৌশলে ওই কৃষ্ণনগরের আসল রানীকে কিছুদিনের জন্য বাইরে পাঠাতে হবে, আর সেই সুযোগে সেসব দায়িত্ব আমার ওপরে ছেড়ে দিন। আমি নিজের দায়িত্ব নিয়ে ললনাকে কৃষ্ণনগরের রানীর সমস্ত আদব কায়দা শিখিয়ে দিয়েছি। এখন শুধু আমি বাকি ব্যাপার নিয়ন্ত্রণ করব। এখন মহারাজ বাৎসরিক হিসেব নিয়ে ব্যস্ত, তাই রানীমা চলে যাবেন আর তার বদলে ঢুকবে ললনা দেবী। তাহলে আর দেরি কেন? আজ রাতেই বেরিয়ে পড়ো। আর যদি আমার পরিকল্পনা অনুযায়ী এগোতে পারো তাহলে কিছুদিন পরে তুমি হয়ে উঠবে কৃষ্ণনগরের রাজা। আমার কত দিনের আশা। চলুন তাহলে। হ্যাঁ চলুন, রাজবাড়ির বাকি ব্যাপার যেতে যেতে বুঝিয়ে দেব। রানীমা কিভাবে কথা বলেন, কাকে কি বলে ডাকেন, রাজবাড়ির কোথায় কি আছে সব। কি গো গিন্নি, জ্বরটা নেমেছে? এই জ্বরটা কমেছে, কিন্তু শরীরটা খুব দুর্বল গো। তুমি পারলে ভাতটা রান্না করে রাজবাড়ি যাও, আমি বেলার দিকে এই কিছু একটা তরকারি করব। না না গিন্নি, তোমাকে এই শরীরে রান্না করতে হবে না। আমি তরকারির সবজি কুটে রাখছি। হ্যাঁ, ওই পুটির মাকে বলে রাখবো, ও এসে রান্না করে দেবে। তাহলে তো ভালোই হয়, জ্বরে একেবারে শরীরটা দুর্বল করে দিয়েছে গো। হ্যাঁ, তুমি বিশ্রাম নাও গিন্নি, আমি রান্নাঘরে যাই। কি গোপাল আজকে এখনো এলো না? ও কোনোদিন সময় এসেছে মহারাজ? ওকে তাড়িয়ে আপনি একটা কাককে রাজসভায় রাখলেও সে সময়ে আসবে। আসলে গোপালের গিন্নির খুব জ্বর, আমি দেখে এসেছি। তাই হয়তো ওর গিন্নির সেবা শুশ্রূষা করতে গিয়ে গোপালের দেরি হচ্ছে। তোমাকে আর গোপালের হয়ে কাসুন্দি গাইতে হবে না। এই তোমরা থামো তো। একটু দেরি হয়ে গেল মহারাজ। আসলে গিন্নির খুব জ্বর, তাই কিছুটা রান্না করে এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এখন তোমার গিন্নির শরীর কেমন আছে? আগের থেকে ভালো আছে মহারাজ, জ্বরটা কমেছে, কিন্তু শরীর খুব দুর্বল। বেশ বেশ, একটু যত্নআত্তি করো। যাই হোক, আজকে সারা বছরের খরচের হিসেব আর আগামী অর্থনৈতিক বছরের প্রকল্প নিয়ে আলোচনা হবে। আলোচনা শুরু করা হোক। বিগত অর্থনৈতিক বছরে বিভিন্ন খাতে মোট খরচ হয়েছে 15,700 মোহর, আর বিভিন্ন কর বাবদ উপার্জন হয়েছে 22,000 মোহর। তাহলে তো মহারাজ ভালোই লাভ হয়েছে। এবার আমাদের দিকে একটু নয়ন মেলে তাকালেই হয়। সেসব তো দেখবই, কিন্তু তার আগে আমি মন্ত্রীর সাথে বিগত বছরের সব খরচ নিয়ে হিসেবে বসবো। হ্যাঁ, বেশিরভাগ দায়িত্ব তো মন্ত্রীমশাইয়ের কাঁধেই থাকে, তাই উনি কোনো হিসেবে জল দিয়েছেন কিনা সেটাও পরখ করে নেওয়া যাবে। এত কাজের চাপ যাচ্ছে কদিন, শান্তিতে ঘুমোতেও পারছি না। মন্ত্রী, তুমি আজ বিকেলে রাজবাড়িতে চলে এসো, বিগত অর্থনৈতিক বছরের হিসেবগুলো একবার দুজনে বসে মিলিয়ে নেব। আচ্ছা মহারাজ, যা করার তাড়াতাড়ি করে নিতে হবে। এখন দেরি করলেই এই বছরের প্রকল্পগুলো শুরু করতে দেরি হয়ে যাবে। মহারাজের জয় হোক। বলো প্রহরী, তুমি কি কিছু বলবে? মহারাজ, একজন কালো চাদর মুড়ি দেওয়ার লোক এলেন আর আমার হাতে এই চিঠিটা ধরিয়ে দিয়ে চলে গেলেন। এই গরমে চাদর মুড়ি? অদ্ভুত লোকটা কি রে বাবা? সর্বনাশ! কি হলো? তোমাদের রানীমার জ্যাঠামশাই
খুব অসুস্থ, তাই পরিবারের সবার সাথে দেখা করতে চান। ও মা গো, আজ সভা এখানেই শেষ। এইবার শুরু হবে আসল খেলা। কি বলছেন মহারাজ? হ্যাঁ রানী, আমাকে এক্ষুনি জ্যাঠামশাইয়ের কাছে যাওয়ার বন্দোবস্ত করে দিন মহারাজ। কিন্তু রানী, তোমার জ্যাঠামশাইয়ের বাড়ি কৃষ্ণনগর থেকে ঘোড়ার গাড়িতে গেলেও তো 1.5 দিন সময় লেগে যাবে। এদিকে আমার এত কাজের চাপ। আপনি বরং কয়েকদিন পরে আসুন, আমাকে এক্ষুনি যেতে হবে মহারাজ। বেশ বেশ, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করছি। সাবধানে যেও রানী, আমি 2-3 দিনের মধ্যেই আসছি। মন্ত্রী, বিগত অর্থনৈতিক বছরে আমাদের পাঠশালার উন্নতির জন্য কত খরচ করা হয়েছিল একটু দেখো তো। সব মিলিয়ে মোট 150 মোহর মহারাজ। কিন্তু আমার এখানে তো 170 মোহর দেখাচ্ছে। 170 মোহর? তা কি করে হয়? একই রানীমা, আপনি ঘোড়ার গাড়ি করে গেলেন আর হেঁটে চলে এলেন? সে আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি তোমার কাজ করো। এ কি রানী, তুমি চলে এলে? আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না মহারাজ, পেটটা কামড়াচ্ছে। তাই সহিসকে বললাম ঘোড়ার গাড়ি নিয়ে জ্যাঠামশাইকে দেখে আসতে, আর আমি বাড়ি চলে এলাম। ও, সহিস এসে খবর দেবে, তারপর আমি আর আপনি দুজনে একসাথে যাব। বেশ বেশ, ঠিক আছে রানী, তুমি বিশ্রাম নাও। বিশ্রাম না, আমি একটু স্নান ঘরে যাব। পেটটা কেমন মোচড় দিচ্ছে। মহারাজ কিছুই বুঝতে পারেনি, মজা জমবে। এ কি রানী, তুমি তোমার সব গয়না গাটি বের করছো কেন? আমার আর এই পুরনো নকশার গয়না পছন্দ নয় মহারাজ। ভাবছি কালকে সকালবেলা এই গয়নাগুলো শ্যাকরাকে দিয়ে শহুরে নকশায় নতুন গয়না বানাবো। কিন্তু এগুলো তো তোমার সবই পছন্দের গয়না। কিন্তু মহারাজ, আমি ভেবে দেখলাম এই গয়নাগুলো সবই বড্ড ভারী গয়না। আমি শহুরে আধুনিক নকশার হালকা গয়না পরবো। এমনিতে জ্যাঠামশাইয়ের শরীরটা ভালো নেই, মনটাও ভালো নেই, ও, পেটটা কেমন মোচড় দিচ্ছে। আমি আরেকবার স্নান ঘরে যাব। ওই তো মন্ত্রী মশাই এসেছে। এই রাজ্যে গোপাল আমার শত্রু। কালকে থেকে গোপালকে খাটাবে। হায় হায় হায়, কি হলো রানী, কি হলো? গতকাল রাতে আমার সমস্ত গয়না চুরি হয়ে গেছে। বলো কি প্রহরী? বলুন মহারাজ। গতকাল রাতে রানীর সব গয়না চুরি হয়ে গেছে। তুমি আরেকজনকে নিয়ে এক্ষুনি খোঁজ করা শুরু করো। যথাজ্ঞা মহারাজ। আমার সব গয়না চুরি হয়ে গেল, এবার আমি কি করব? রানী তুমি কেঁদো না, সেই সকাল থেকে কেঁদেই চলেছ। আমি তো প্রহরীকে খোঁজ করতে পাঠিয়েছি। এই সব প্রহরী কর্মচারী কাউকে বিশ্বাস হয় না আমার। আজ থেকে সবাইকে ছুটি দিয়ে দেব। কি বলছো তুমি? সবাইকে ছুটি দিয়ে দিলে রাজবাড়ির কাজ কে করবে? কেন? আমাদের সবচেয়ে বিশ্বাসযোগ্য সভাসদ গোপাল আজ থেকে রাজবাড়ির সব কাজ গোপাল করবে। কি বলছো? আপনি কি বলতে চাইছেন? গোপাল বিশ্বাসযোগ্য না? হ্যাঁ, গোপাল আমার সবচেয়ে প্রিয়। ওর চেয়ে বিশ্বাসযোগ্য আর কেউ নেই। কিন্তু কোনো কিন্তু না, বলবেন আপনার আদেশ। এক্ষুনি গোপালকে ডেকে পাঠান। যেমন তোমার ইচ্ছে। গোপাল, গতকাল রাতে রানী সব গয়না চুরি হয়ে গেছে, তাও আবার ঘরের ভেতর থেকে। আমি চাই
তোমার মতো বিশ্বাসযোগ্য লোকই রাজবাড়ির সমস্ত কাজ করুক। মানেটা ঠিক বুঝতে পারলাম না রানীমা। মানে আমি রাজবাড়ির বেশিরভাগ কর্মচারীকে ছুটি দিয়ে দিচ্ছি, তার বদলে রাজবাড়ির কাজ করবে তুমি। কিন্তু কোনো কিন্তু না, রাজসভার ভাড়ামো অনেক হয়েছে। এবার থেকে তোমার কাজ বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, পুরো রাজবাড়ি ঝাঁট দিয়ে পরিষ্কার করা। এই সেরেছে। যাও, রান্নাঘর থেকে বাসন নিয়ে পুকুর পাড়ে গিয়ে বাসন মাজবে। এ কি গোপাল, রাজসভা থেকে সোজা পুকুর পাড়ে? কি হয়েছে নাকি? হ্যাঁ, খুব হাসি পাচ্ছে না? হাসি তো পাবেই, নতুন রানীমা আসার পরে তোমার এই হাল করে ছেড়ে দিল। নতুন রানীমা? না, আসলে ঘটা বলতে চাইছে রানীমা তোমাকে নতুন চাকরি দিয়ে এই হাল করলো। ও যা হয়েছে ভালো হয়েছে, আমার পেছনে না লেগে নিজের কাজ করুন যান। কোথায় কি বলতে হয় জানিস না নাকি? অভ্যেস নেই তো, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। রাজ্যে চোরের উপদ্রব বেড়ে গেছে, তাই আমরা কিভাবে চোরের উপদ্রব কমানো যায় সেই নিয়ে আজকে একটা আলোচনা করব। কিন্তু মহারাজ, রাজসভায় এখনো তো সবাই আসেনি। এই তো এসে গেছি। ওই রাজবাড়ির জামা কাপড় কাচ্ছিলাম। এ কি, গোপাল এখন রাজবাড়ির জামা কাপড় কাচে? হ্যাঁ, সেসব করতে গিয়ে আমার নিজের জামা কাপড়ই ভিজে গেল, তাই বদলে এলাম। মহারাজ, রানীমা ঘোড়ার গাড়ি করে এসেছেন। মানেটা কি? রানী তো রাজবাড়িতেই আছে। কি মহারাজ, আমি প্রহরীদের কাছে শুনলাম আমার মতন দেখতে কেউ রাজবাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে। মানে তুমি তো আগেই চলে এলে। কি কাণ্ড! এই কে? শুনলাম আমার মতন দেখতে কেউ এসেছে। ও আচ্ছা, আপনি। তা কি চাই আপনার? বোঝো কাণ্ড, একরকম দেখতে একরকম গলা। এ বলে আমি আসল, ও বলে আমি। হায় হায় হায়, আসল নকল বোঝাই দায়। একটা নয়, দুটো রানী। আমার জ্যাঠামশাই একদম সুস্থ। এই মহিলা নিশ্চয়ই ভুয়ো চিঠি দিয়ে নিজের রাজবাড়িতে ঢোকার সুযোগ খুঁজছিল। একদম বাজে কথা বলবেন না। আপনি কে সত্যি করে বলুন। সমস্যা সমস্যা, ঘোর সমস্যা। আমার কোনো পাণ্ডিত্য দিয়ে বুঝতে পারছি না কে আসল আর কে নকল। আমি আসল, বিশ্বাস করুন। আমি তো এই মাত্র এলাম। না, আপনি নকল, আমি আসল। কিভাবে বুঝবো? আমি বলবো মহারাজ, এই যে এই রানী আসল। হ্যাঁ, কিন্তু মন্ত্রীমশাই, আপনি কি করে বুঝলেন? না মানে এই রানীমা তোমার উপরে এত ভরসা করে রাজবাড়ির কাজ করাচ্ছেন, কাউকে বিশ্বাস করেননি, একমাত্র তোমাকে বিশ্বাস করেছেন। এত ভালোবাসা, এত বিশ্বাস কার থাকতে পারে বলো? মানে গোপাল, তুমি রাজবাড়ির কি কাজ করছো? বাসন মাজা, ঘর মোছা, বাগান পরিষ্কার, অনেক কাজ করছি রানীমা। আপনার সব গয়না চুরি হয়ে গেল, তাই কাউকে বিশ্বাস করা যাবে না বলে ওই রানীমা আমাকে কাজে রাখলেন। এই ওই বন্ধ করে একটা উপায় বের করো। বেশ বেশ, আমি ধরে নিচ্ছি দুজনেই আসল। তাই আপনাদের দুজনকে আমি পরীক্ষা নেব, দেখব কে উত্তীর্ণ হন। তাই নাও। আপনারা দুজনেই তো সেনাপতিকে চেনেন, বলুন তো সেনাপতির আসল নাম কি? সনাতন সেন। আচ্ছা, আপনাদের বাপের বাড়ি কোথায়? বিজয়গড়। দূর দূর, গড়গড় করে সবই বলে দিচ্ছে। এভাবে হবে না, অন্য কোনো উপায় ভাবো। বেশ, সেনাপতি তলোয়ার দাও তো। দিচ্ছি। এই নিন, এই তলোয়ার দিয়ে মহারাজকে মেরে ফেলুন। আপনাদের মধ্যে কে মারতে চান বলুন। এসব তুমি কি বলছো গোপাল? মহারাজ আমার পতি পরমেশ্বর, ওনাকে আমি মারতে পারি? আমি স্বপ্নেও ভাবতে পারিনি গোপাল তুমি এই জঘন্য কাজ আমাকে করতে বলবে। আমি নিজের প্রাণের আহুতি দিতে পারি, কিন্তু মহারাজের গায়ে একটা আঁচড়ও দিতে পারবো না। উফ, খাম্বাজরাজ বেছে বেছে এক ধুরন্ধর নারীকে পাঠিয়েছেন, কোনো জবাব নেই। আমি বুঝতে পারছি না মহারাজ, এনাদের হাবভাব, কথাবার্তা, রূপ সবই একরকম। তবে যিনি ঘোড়ার গাড়ি চেপে এখন ফিরলেন, তিনি আসল হলেও হতে পারেন। আমি আসল, বিশ্বাস করুন। বললেই হলো? আসল হলে প্রমাণ করুন। বেশ, আজকে আর মাথায় কিছু আসছে না, আমি কাল আসবো।
ততক্ষণ আপনারা দুজনে রাজবাড়ির দুটো ঘরে থাকুন। কি ছক মারিতে পড়লাম রে বাবা। ললনা একদম তৈরি হয়ে এসেছে। দারুণ মজা হচ্ছে বলুন। এবার শুধু একবার আসল রানীকে সরিয়ে ললনা যদি রানী হয়ে যায়, তাহলে রানীর গয়নার মতন সব আমার হাতে চলে আসবে। তারপর কি হবে? তারপর ধীরে ধীরে মহারাজকেও কায়দা করে সরিয়ে দেব, আর খাম্বাজ রাজ আর আমি এই দুজনে মিলে এই রাজ্য চালাবো। কি বুদ্ধি আপনার মাথায়। বলছি শোনো না, আমার শাড়িটা একটু ছিঁড়ে গেছে গো। তুমি বাজার থেকে কালকে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসতে পারবে? হ্যাঁ? আচ্ছা বেশ, নিয়ে আসবো শাড়ি। শাড়ি শাড়ি শাড়ি, এই তো মাথায় বুদ্ধি এসেছে। কাল নয়, আজকেই। গোপাল, তুমি কিছু ভাবতে পারলে? মহারাজ, আপনার দুই রানীকে ডাকুন। আমার তো একটাই রানী। ওই হলো মহারাজ, আসল নকল দুজনকেই ডাকুন। কই গো, একটু বাইরে এসো। বলুন মহারাজ, আপনি ডাকছেন? আচ্ছা, আমি দুটো শাড়ি নিয়ে এসেছি, লাল শাড়ি আর নীল শাড়ি। এই দুটোই মন্ত্রপুত শাড়ি, এক সিদ্ধ পুরুষ দিয়েছেন। কে তিনি? না, সেসব এখন বলা যাবে না, তবে এই শাড়ি দুটো একটা একটা করে ওনাদের দিয়ে দিন। এবার আমি এই শাড়ির বিশেষত্ব বলি। হ্যাঁ বলো গোপাল, বলো। আপনারা দুজনেই আজ রাতে এই শাড়িটা পরবেন, সারা রাত পরে থাকবেন। এই শাড়িগুলো 12 হাত মাপের শাড়ি। আগামীকাল সূর্যোদয় হওয়ার পরে যার শাড়ি 4 হাত কমবে সেই হবে আসল রানী। আচ্ছা বেশ, তাহলে তোমরা দুজনেই এই শাড়ি পরে থাক। কাল সকাল সকাল রাজসভা বসবে, তখন তোমাদের শাড়ি গোপালের কাছে জমা দিও। আচ্ছা। আমি যে নকল সেটা বুঝতে দেওয়া যাবে না। কি করে এই শাড়িটা 4 হাত কেটে ফেলে ওই তো ফল কাটার ছড়ি কেটে ফেলো। কালকে আবার মজা হবে। হে ঠাকুর, রক্ষা করো ঠাকুর, আমার শাড়িটা যেন 4 হাত কমে যায়। ঠাকুর রক্ষা করো। এত সকাল সকাল রাজসভা, দূর, ভালো করে ঘুমটাও হলো না। আমি তো ঘুমোইনি, চিন্তায় ঘুমই আসেনি। কই গো, তোমরা এসো। এই নিন আমার শাড়ি, এবার মেপে দেখুন, এটা 4 হাত কমে গেছে। এই দেখুন মহারাজ, বিশ্বাস করুন আমি আসল, কিন্তু এই শাড়িটা সারা রাত পরে থাকা সত্ত্বেও 4 হাত তো দূর, 4 আঙুলও কমেনি। লাল শাড়িটাই ছোট মনে হচ্ছে। তাহলে তুমি আসল? উফ বাবা, বাঁচা গেল। আয়, কে আছো? এই নকল রানীকে কারাগারে বন্দি করো। দাঁড়ান মহারাজ, বন্দি করতে হলে যার শাড়ি 4 হাত কমে গেছে তাকে বন্দি করুন। কেন? আমার শাড়ি তো 4 হাত কমে গেছে। শর্ত অনুযায়ী যে আসল তার শাড়ি তো 4 হাত কমবে না। আপনি ধরা পড়ে গেছেন নতুন রানীমা। এগুলো কোনো মন্ত্রপুত শাড়ি নয়, এগুলো আমার পরিকল্পনার প্যাচ। আপনি নিশ্চয়ই নিজেকে আসল প্রমাণ করার জন্য শাড়িটা কেটেছেন। না মানে, না না না, তাহলে কমলো কি করে? না মানে হয়ে গেল। সত্যি গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। গোপাল, তুমি আমাকে বাঁচালে। এই যে নতুন রানীমা, চুপ করে কেন? ওকে আমি কারাগারে গিয়ে বেত মারছি, তাহলেই সব বলবে। বল, কে তুই বল। আসলে মানে আমার নাম ললনা, আমি যাত্রাপালা করি, অনেক রকম গলায় কথা বলতে পারি। কদিন আগে খাম্বাজ রাজ আর এই মন্ত্রী মশাই বাহ 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 বাহ, এ তো দেখছি ললনার ছলনা।
তার মানে রানীমার গয়না? ওগুলো তো সব মন্ত্রীকে দিয়েছে, জানলা দিয়ে কাপড়ে পেঁচিয়ে নামিয়ে দিয়েছি। মন্ত্রী, তোমাকে আমি শুলে চড়াবো। ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করুন। প্রাণে মারবেন না, সব গয়না ফেরত দিয়ে দেবো মহারাজ। তুমি শত্রু রাজ্যের প্ররোচনায় এত বড় ক্ষতি করতে চেয়েছিলে? ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। সেনাপতি, মন্ত্রীকে 1000 বার বেত্রাঘাত করো। আর এই ললনার কি হবে? আমি অনেক দিন ধরে বাড়িতে একটা কাজ করার লোক খুঁজছি, ওনাকে পাঠিয়ে দিন। আমার গিন্নি শুয়ে বসে থাকবে আর উনি খাটবেন। নয়, হ্যাঁ, ললনার ছলনা ভেস্তে গেল।